হাই স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইংলিশ টিচিং ভিডিও অন মাই ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সলভ করে দেখাবো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বুকের লেসন 7 অর্থাৎ দ্য রেবেল পোয়েট এই গল্পটির সমস্ত অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ। এর পাশাপাশি জানিয়ে রাখি, শুধু এই লেসন বলে নয়, তোমাদের ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বইয়ের প্রতিটা লেসনের শেষে এই যে অ্যাক্টিভিটি আছে অর্থাৎ প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং রাইটিং স্কিল, তোমরা সবই কিন্তু আমার চ্যানেলে উপরে আই বটনে এবং নিচে ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে পেয়ে যাবে। শুধু অ্যাক্টিভিটি নয়, তোমাদের ক্লাস 5-এর টেক্সট বইয়ের সমস্ত লেসন কিন্তু আমি ইতিমধ্যেই লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানে ও ব্যাখ্যা সহ পড়িয়ে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। উপরে আই বটনে ক্লিক করে তোমরা সেই ভিডিওগুলোও কিন্তু দেখে নিতে পারো। তাই চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করে দিও। তো চলো, আজকে আমরা করব দ্য রেবেল পোয়েটের সমস্ত অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি 1-এ কী বলেছে দেখো, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচে যে বাক্যগুলো দেওয়া আছে সেগুলোকে সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ শূন্যস্থান পূরণ। এরটায় কী আছে, প্রীতম ওয়াজ টু সিং দ্য সং। প্রীতম কোন গানটা গাইতে গিয়েছিল, মানে গাইতে চেয়েছিল? কররই লৌহ কপাট। দেখো, ওটা আমি কোটেশানের মধ্যে রেখেছি কারণ ওটা হচ্ছে গানটার নাম। বিয়েরটায় চলে এসো, নজরুল ওয়াজ বর্ন ইন। নজরুল কোথায় জন্মেছিলেন না, ইন দ্য ভিলেজ অফ চুরুলিয়া। চুরুলিয়া গ্রামে নজরুল জন্মেছিলেন। সিয়েরটায় চলে এসো, বার্ডওয়ান ডিস্ট্রিক্ট ইজ ইন। ভালো করে লক্ষ্য করো, এখানে ইজ ইন আছে, মানে বর্ধমান জেলা এখন কোথায় অবস্থিত, তাই আমি লিখেছি উত্তর ওয়েস্ট বেঙ্গল, কিন্তু পড়াতে দেখবে লেখা আছে আনডিভাইডেড বেঙ্গল। তখন ব্রিটিশ শাসন ছিল, এই ভারতটা বাংলা ছিল অবিভক্ত, মানে বাংলাদেশ, আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার কিছু অংশ নিয়ে বাংলা ছিল। যেহেতু তখনের কথা হলে তাহলে লিখতুম আনডিভাইডেড বেঙ্গল, কিন্তু এখানে বলেছে বার্ডওয়ান ডিস্ট্রিক্ট ইজ ইন, যেহেতু ইজ বলেছে অর্থাৎ প্রেজেন্ট টেন্স, বর্তমানে বর্ধমান জেলা কোথায় অবস্থিত, তাই লিখেছি ওয়েস্ট বেঙ্গল। অ্যাক্টিভিটি 1-এর পর চলে এসো অ্যাক্টিভিটি 2। এখানে কি আছে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। তো চলো আমরা এক এক করে প্রশ্নগুলো পড়ি এবং তার উত্তরগুলো দেখে নিই। প্রথমে এতে বলেছে, ওয়াজ ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্ট হোয়েন নজরুল ওয়াজ বর্ন। ভারত কি স্বাধীন ছিল যখন নজরুল জন্মেছিল? ইন্ডিপেন্ডেন্ট মানে হচ্ছে স্বাধীন, আর বর্ন মানে তো জানো জন্মগ্রহণ করা। তো আমরা পড়াতে পড়েছি যে না, নজরুল যখন জন্মেছিল ভারত তখন কিন্তু স্বাধীন ছিল না, ভারত পরাধীন ছিল। তাই কি লিখেছি দেখো, নো, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল হোয়েন নজরুল ওয়াজ বর্ন। ভারত ব্রিটিশদের শাসনের অধীনে ছিল যখন নজরুল জন্মেছিলেন। তাহলে নো লিখে আমরা এটা লিখে দেবো, ইন্ডিয়া ওয়াজ আন্ডার দ্য ব্রিটিশ রুল। তারপরে প্রশ্নতে যেমন আছে হোয়েন নজরুল ওয়াজ বর্ন, তাহলেই হয়ে যাবে। এরপরে বিয়ের দাগে চলে এসো, নেম সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন। কিছু সেই লোকনাট্যের নাম লেখো যেগুলো ছোট্ট নজরুল লিখেছিল, মানে ছোটোবেলায় নজরুল যে যেসব ওই লোকনাট্য হয় যেগুলো লিখেছিল সেগুলোর কিছু নাম লিখতে বলা হয়েছে। তো যেমন প্রশ্নটা আছে আগে আমরা সেরকম লিখে দেবো। দেখো, নেমটা বাদ দিয়েছি, সাম অফ দিয়ে শুরু করেছি। তোমরা প্রশ্ন দেখে দেখে আগে লিখে নেবে, সাম অফ দ্য ফোক প্লেস দ্যাট ইয়ং নজরুল হ্যাড রিটেন। না, ছোট্ট নজরুলের লেখা কিছু লোকনাট্য হলো বলে লিখেছি। দেখো, দুটো লোকনাট্য আছে। না, আর দিয়েছি দাতা কর্ণ অ্যান্ড কবি কালিদাস। দেখো, এখানে আর কেন দিলাম, যদিও অতীতকালের কথা বলা হয়েছে, ছোট্ট নজরুল লিখেছিলেন, কিন্তু সেই লেখাগুলো তো এখনও আছে, সেই যে লোকনাট্য, তো সেই জন্য আমরা আর এখানে বিভার্ব ইউজ করেছি এবং দুটো লোকনাট্যের নামের মধ্যে কোটেশান দিয়েছি। এবং প্রথম অক্ষরগুলো তোমরাও কিন্তু বড় হাতের দেবে, দাতা কর্ণের ডি বড় আর কর্ণের কে, আর কবি কালিদাসের দু জায়গাতেই কে বড় হাতের হবে, অর্থাৎ দাতা কর্ণ এবং কবি কালিদাস, এই হচ্ছে ওনার লেখা দুটি লোকনাট্য। এরপরে সিয়েরটায় চলে এসো, সিয়ের দাগে, হু ওয়াজ নজরুলস টিচার। নজরুলের শিক্ষক কে ছিলেন? দেখো, হু দিয়ে প্রশ্ন করেছে, খালি হুয়ের জায়গায় উত্তরটা লিখে প্রশ্নটা লিখে দেবো, তাহলেই হয়ে যাবে। হুতে কি লিখেছি, দ্য রেভলিউশনারি নিবারণচন্দ্র ঘটক বলে প্রশ্নটা লিখে নিয়েছি, ওয়াজ নজরুলস টিচার। কারোর যদি মনে হয় রেভলিউশনারি এই কথাটা লিখবো না, তাহলে বাদ দিতে পারো, শুধু লিখে দিলেই হবে নিবারণচন্দ্র ঘটক। রেভলিউশনারি কথাটির অর্থ হচ্ছে বিপ্লবী, তাহলে বিপ্লবী নিবারণচন্দ্র ঘটক ছিলেন নজরুলের শিক্ষক। কারণ মনে হলে এই দ্য রেভলিউশনারি এটা বাদ দিতে পারো, শুধু নিবারণচন্দ্র ঘটক লিখলেও কিন্তু তোমরা সঠিক উত্তরই হবে এবং পুরো নাম্বারই পাবে। এরপরে লাস্টেরটা চলে এসো অ্যাক্টিভিটি 2-এর ডি, হু ওয়াজ কুমুদরঞ্জন মল্লিক। কুমুদরঞ্জন মল্লিক কে ছিলেন?
অ্যাক্টিভিটি 2 এর ডি এর উত্তর দেখো, দ্য পোয়েট কুমুদরঞ্জন মল্লিক ওয়াজ দ্য হেডমাস্টার অফ দ্য স্কুল নজরুল জয়েন্ট নেক্সট। কবি কুমুদরঞ্জন মল্লিক ছিলেন সেই স্কুলের হেডমাস্টার যে স্কুলে নজরুল পরে ভর্তি হয়েছিল। তাহলে নজরুল তারপর যে স্কুলে ভর্তি হয়েছিল সেই স্কুলেরই হেডমাস্টার ছিলেন পোয়েট কুমুদরঞ্জন মল্লিক, অর্থাৎ কবি কুমুদরঞ্জন মল্লিক। এখানে আমাদের অ্যাক্টিভিটি 2 শেষ হলো। এরপর চলে এসো অ্যাক্টিভিটি 3, মানে আমাদের এই গল্পটির পার্ট 2 বা ইউনিট 2 এর যে অ্যাক্টিভিটি আছে। অ্যাক্টিভিটি 3তে কী বলেছে দেখো, প্রথমে একটা এখানে করতে বলেছে টিক দ্য রাইট অ্যান্সার, সঠিক উত্তরটায় আমাদের দাগ দিতে হবে। প্রথমেরটায় কী আছে দেখো, হিজ পোয়েমস ইন্সপায়ার্ড দ্য ইউথ, সঠিক উত্তর হবে অপশান এ, টু ফাইট দ্য ব্রিটিশ। তার কবিতা যুবকদের উদ্বুদ্ধ করেছিল কিসের জন্য, না টু ফাইট দ্য ব্রিটিশ, অর্থাৎ ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করার জন্য। দুয়েরটায় চলে এসো, এ পোয়েম দ্যাট হি রোট ওয়াজ, ওনার লেখা একটি কবিতা হচ্ছে, সঠিক উত্তর হবে অপশান এ, খেয়াপাড়ের তরণী। খেয়াপাড়ের তরণী হচ্ছে ওনার লেখা একটি কবিতা। এরপরে 3-এর দাগে চলে এসো, নজরুল ওয়াজ কল্ড, নজরুলকে কী নামে ডাকা হতো, সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ দ্য রেবেল পোয়েট, মানে বিদ্রোহী কবি। নজরুলকে আমরা বিদ্রোহী কবি বলে ডাকি। অ্যাক্টিভিটি 3 এখানে শেষ হলো। এরপর চলে এসো অ্যাক্টিভিটি 4। কি বলেছে এখানে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। পাশে দেখো বাক্স দেওয়া আছে, সেই বাক্সের মধ্যে ট্রু অর্থাৎ সত্যি হলে টি লিখতে হবে, আর ফলস অর্থাৎ মিথ্যে হলে তার জন্য এফ লিখতে হবে, অর্থাৎ এখানে ট্রু ফলস করতে দেওয়া হয়েছে। তো আমি তো করে তো দিয়েছি, চলো তোমাদের পড়িয়ে মানেগুলো বলে দিই, তোমরা দেখে নাও। প্রথমে এরটা কি আছে, নজরুল ওয়াজ বর্ন হোয়েন ইন্ডিয়া ওয়াজ স্টিল আন্ডার দ্য ব্রিটিশ রুল। নজরুল সেই সময় জন্মগ্রহণ করেছিলেন যখন ভারত তখনও ব্রিটিশদের শাসনের অধীনে ছিল। একটু আগেই আমরা একটা প্রশ্নতে উত্তর লিখলাম, অ্যাক্টিভিটি 2 এর মনে হয় এরটা, তো সেই কথাটাই বলা আছে যে নজরুল যখন জন্মেছিলেন তখন ভারত ছিল ব্রিটিশ শাসনের অধীনে। তাহলে কি হবে, ট্রু, অর্থাৎ এটা সত্যি, তাই দেখো টি লিখেছি। বিয়েরটায় চলে এসো, নজরুল ওয়াজ নট অ্যাট্রাক্টেড টু ফোক থিয়েটার। নজরুল লোকনাট্যের প্রতি তার কোনো আকর্ষণ ছিল না, বা লোকনাট্যের প্রতি নজরুলের কোনো কিছু আগ্রহ ছিল না। তাহলে এটা কি হবে, ফলস। আমরা পড়াতে পড়েছি না, তার ছোটোবেলা থেকেই লোকনাট্যের প্রতি কিন্তু একটা আলাদা আগ্রহ বা উৎসাহ ছিল, এবং তিনি ছোটোবেলাতেই কিন্তু কিছু লোকনাট্যও লিখেছিলেন, যেমন দাতা কর্ণ এবং কবি কালিদাস। সিয়েরটায় চলে এসো, ইন স্কুল নজরুল মেড দ্য গ্রেট পোয়েট কুমুদরঞ্জন মল্লিক। স্কুলেতে নজরুলের সাথে দেখা হয়েছিল বিখ্যাত কবি কুমুদরঞ্জন মল্লিকের। তাহলে এটা কি হবে, ট্রু, তাই টি লিখেছি, এটা সত্যি, স্কুলেতে ওনার সাথে কবি কুমুদরঞ্জন মল্লিকের দেখা বা সাক্ষাৎ হয়েছিল। ডিএরটায় চলে এসো, নজরুল সার্ভ দ্য ইন্ডিয়ান আর্মি আন্ডার দ্য ব্রিটিশ রুল। নজরুল ভারতীয় আর্মিতে কাজ করেছিলেন ব্রিটিশ শাসনের অধীনে। দেখো ভারতীয় সৈন্য মানে কিন্তু ভাববে না যে ভারতের সৈন্য, ভারতের সৈন্য বটে, কিন্তু কার অধীনে সেটা না, ব্রিটিশ রুল, অর্থাৎ ব্রিটিশ শাসনের অধীনে ভারতের সৈন্যদলে তিনি কাজ করেছিলেন। তাহলে এটাও হবে ট্রু, তাই টি লিখেছি, এটাও সত্যি, তিনি আর্মিতে কাজ করেছিলেন। আর লাস্টেরটা ইয়েরটা, নজরুল ফাস্টেড ফর 30 ডেজ। নজরুল 30 দিনের জন্য উপোস করেছিলেন, এটা হবে ফলস। দেখবে পড়াতে লেখা আছে মোর দ্যান এ মান্থ, অর্থাৎ 1 মাসেরও বেশি। 1 মাস বললে 30 দিন হয়, কিন্তু 1 মাসেরও বেশি, আর এখানে বলেছে 30 দিন, তাই এটা হবে ফলস, অর্থাৎ মিথ্যে। অ্যাক্টিভিটি 4 এখানে শেষ হলো। এরপর চলে এসো অ্যাক্টিভিটি 5। কি বলেছে দেখো, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এখানে একটা চার্ট বা বাক্স দেওয়া আছে, বলেছে শূন্যস্থান পূরণ করতে হবে আমাদের টেক্সট থেকে ইনফরমেশান বা তথ্য নিয়ে। দেখো চার্টটায় কী দেওয়া আছে, বাঁ দিকে দেওয়া আছে ইয়ার বা সাল, ওখানে একটা করে সাল লেখা আছে, আর ইভেন্ট, ইভেন্ট মানে ঘটনা, সেই সালে কি ঘটনা ঘটেছিল সেটা লিখতে হবে। তাহলে যেখানে সাল লেখা আছে তার ঘটনা লিখব, আর যেখানে ঘটনা লেখা আছে সেটা কোন সালে হয়েছিল সেটা লিখব। প্রথমেরটা দেখো ইয়ারে লেখা আছে 1910, অর্থাৎ 1910। তো সেখানে সেই সময় সেই বছরে কি ঘটনা ঘটেছিল দেখো আমি লিখে দিয়েছি, নজরুল মেট নিবারণচন্দ্র ঘটক। নজরুলের সাথে নিবারণচন্দ্র ঘটকের সাক্ষাৎ বা দেখা হয়েছিল। পরেরটায় দেখো ইভেন্ট, অর্থাৎ ঘটনাতে লেখা আছে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। সৈন্যদলটাকে বাতিল করে দেওয়া হয়েছিল বা সৈন্যদলটিকে ভেঙে দেওয়া হয়েছিল। তাহলে এর সালটা লিখতে হবে, এটা কত সালে হয়েছিল, 1920, অর্থাৎ 1920 সালে।
পরেরটায় দেখো ইয়ারে দেওয়া আছে 1922 অর্থাৎ 1922। এই সালে কি ঘটনা ঘটেছিল দেখো আমি ইভেন্টে লিখে দিয়েছি, নজরুল স্টার্টেড এ ম্যাগাজিন ধূমকেতু। নজরুল ধূমকেতু নামের একটি ম্যাগাজিন কিন্তু প্রকাশিত করা বা ছাপা শুরু করেছিল। আর লাস্টেরটায় দেখো ইভেন্টে লেখা আছে নজরুল ওয়াজ রিলিজড ফ্রম জেল। নজরুলকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। এটা কোন সালে ঘটেছিল? ইয়ারের জায়গায় লিখেছি 1923 অর্থাৎ 1923 সালে। এখানে আমাদের অ্যাক্টিভিটি 5 শেষ হলো। এরপর চলে এসো অ্যাক্টিভিটি 6। কি বলেছে এখানে? অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলা হয়েছে। তো চলো এক এক করে আমরা প্রশ্নগুলো পড়ে উত্তরগুলো লিখে নিই। প্রথমে এরটা, হু ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। নজরুলকে কবিতা লেখার জন্য কে উদ্বুদ্ধ করেছিল বা কে অনুপ্রাণিত করেছিল? দেখো এখানেও হু দিয়ে প্রশ্ন, খালি হুয়ের জায়গায় উত্তরটা লিখে দেবো আর বাকি প্রশ্নটা টুকে দেবো, তাহলেই হয়ে যাবে। তাহলে দেখো অ্যাক্টিভিটি 6-এর এরটা হুয়ের জায়গায় লিখে দিয়েছি কুমুদরঞ্জন মল্লিক, বলে যেমন প্রশ্নটা আছে দেখে দেখে লিখে দেবে ইন্সপায়ার্ড নজরুল টু রাইট পোয়েমস। কুমুদরঞ্জন মল্লিক নজরুলকে অনুপ্রাণিত করেছিলেন বা উদ্বুদ্ধ করেছিলেন কবিতা লেখার জন্য। বিয়েরটায় চলে এসো, হোয়াই ডিড নজরুল হ্যাভ টু লিভ দ্য আর্মি। নজরুলকে কেন সৈন্যদল ছেড়ে দিতে হয়েছিল? তাহলে হোয়াই ডিড দিয়ে প্রশ্ন করেছে, ডিড দিয়ে প্রশ্ন থাকলে পাস্ট টেন্সে লিখতে হয়। আমরা হোয়াই ডিড বাদ দেবো, নজরুল থেকে লিখব। দেখো নজরুল হ্যাভ ছিল, ওটাকে করে দিয়েছি হ্যাড। ওই যে বললাম ডিড থাকলে পাস্ট টেন্স হয়। দেখে দেখে প্রশ্নটা আগে লিখে নিয়েছি, নজরুল হ্যাড টু লিভ দ্য আর্মি। নজরুলকে সৈন্যদল ছাড়তে হয়েছিল বিকজ, কারণ, কি কারণে ছাড়তে হয়েছিল না, আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পরে দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড। সেই সৈন্যদলটিকে বাতিল ঘোষণা করা হয়েছিল বা সেই সৈন্যদলটিকে ভেঙে দেওয়া হয়েছিল। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম যুদ্ধ। দেখো প্রত্যেকটা প্রথম লেটার কিন্তু বড় হাতের আছে, ফার্স্টের এফ, ওয়ার্ল্ডের ডব্লু আর ওয়ারেরও ডব্লু। তোমরা এইভাবেই লিখবে। তাহলে প্রথম বিশ্বযুদ্ধের পরে যেহেতু সেই সৈন্যদলকে বাতিল ঘোষণা করা হয়েছিল, তাই নজরুলকে সৈন্যদল ছাড়তে হয়েছিল। এরপর সিয়েট দাগের চলে এসো, ইন হুইচ ম্যাগাজিন ওয়াজ দ্য পোয়েম আনন্দময়ীর আগমনী পাবলিশড। কোন ম্যাগাজিনে আনন্দময়ীর আগমনী নামে কবিতাটি ছাপা হয়েছিল? সিয়ের দাগের। তো এর উত্তরটা আমি দুভাবে লিখেছি, যার যেটা মনে হবে সে সেটা লিখবে। প্রথমটায় কি লিখেছি দেখো, আগে উত্তর লিখে দিয়েছি, ইন হুইচ ম্যাগাজিন, কোন ম্যাগাজিনে, না লিখে দিয়েছি দেখো ইন ধূমকেতু ম্যাগাজিন বলে প্রশ্নটা টুকে দিয়েছি। পড়িয়ে দিচ্ছি দেখো, ইন ধূমকেতু ম্যাগাজিন দ্য পোয়েম আনন্দময়ীর আগমনী ওয়াজ পাবলিশড। ধূমকেতু ম্যাগাজিনে আনন্দময়ীর আগমনী কবিতাটা ছাপা হয়েছিল। তাহলে এখানে দেখো আগে উত্তর লিখে প্রশ্নটা টুকলাম, এটাও লিখতে পারো। স্ল্যাশ দিয়ে আরেকটা উত্তর লিখেছি, আগে প্রশ্নটা লিখে নিলাম, আনন্দময়ীর আগমনী ওয়াজ পাবলিশড ইন ধূমকেতু ম্যাগাজিন, না আনন্দময়ীর আগমনী কবিতাটি ছাপা হয়েছিল ধূমকেতু ম্যাগাজিনে। দুটোই সঠিক উত্তর। একটাতে আগে উত্তর লিখে প্রশ্ন লেখা আছে আর একটায় প্রশ্ন লিখে তারপর উত্তর লেখা আছে। তোমাদের যার যেটা মনে ইচ্ছা হবে সেটাই লিখতে পারো। এরপরে সি এর পরে চলে এসো, ডি, হোয়াই ডিড নজরুল স্টার্ট ফাস্টিং। নজরুল কেন উপোস করা শুরু করেছিল? ফাস্টিং মানে উপোস করা। তো ডি এর উত্তর কী হবে দেখো, যেরকম প্রশ্নতে আছে সেরকম লিখে নেবো। ডিড দিয়ে প্রশ্ন আছে, আমি হোয়াই ডিড বাদ দেবো, নজরুল থেকে লিখব। আর একটু আগেই বললাম ডিড থাকলে পাস্ট টেন্স করতে হয়, তাই স্টার্টটা করে দিয়েছি স্টার্টেড। নজরুল স্টার্টেড ফাস্টিং। নজরুল উপোস করা শুরু করেছিলেন কিসের জন্য? টু প্রোটেস্ট এগেনস্ট দ্য টর্চার অফ দ্য ব্রিটিশ। ব্রিটিশদের অত্যাচারের প্রতিবাদের বা বিরুদ্ধে প্রতিবাদের জন্য। নজরুল কেন উপোস করেছিলেন না, টর্চার অফ দ্য ব্রিটিশ, টর্চার মানে অত্যাচার, ব্রিটিশরা যে অত্যাচার করতো, টু প্রোটেস্ট এগেনস্ট, তার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তিনি উপোস করেছিলেন। এখানে আমাদের অ্যাক্টিভিটি 6 শেষ হলো। এরপর চলে এসো অ্যাক্টিভিটি 7A। এখান থেকে আমাদের গ্রামার এবং ভোকাবুলারি শুরু হলো। কি বলেছে দেখো, প্রথমেই আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস। নিচের বাক্যগুলিতে যেগুলো অ্যাডভার্ব তার নিচে আন্ডারলাইন করতে হবে। গ্রুপ দেম আন্ডার অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস। এবং কোনটা কোন ধরনের অ্যাডভার্ব সেটাও আমাদের চিহ্নিত করতে হবে। এখানে 3 ধরনের অ্যাডভার্ব দেওয়া আছে। অ্যাডভার্ব অফ ম্যানার, ম্যানার মানে হচ্ছে রকম বা ধরন। অ্যাডভার্ব অফ টাইম, বুঝতেই পারছো সময়ের অ্যাডভার্ব। আর অ্যাডভার্ব অফ প্লেস অর্থাৎ জায়গার অ্যাডভার্ব। তো চলো আমরা আগে আন্ডারলাইন করে নিই, এরপরে অ্যাক্টিভিটি 7Bতে আমি তোমাদের ওখানে লিখিয়েও দেবো কোনটা অ্যাডভার্ব অফ ম্যানার, কোনটা অ্যাডভার্ব অফ টাইম আর কোনটা অ্যাডভার্ব অফ প্লেস। প্রথমে একেরটাই দেখো কি আছে, নাও আই উইল গো টু স্কুল। এখন আমি স্কুলে যাব। তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা? নাও
অর্থাৎ এখন। এই এখনটা কি বোঝাচ্ছে? দেখো একটা সময় বোঝাচ্ছে। তাই অ্যাক্টিভিটি 7B-তে দেখো এই যে চারটা দিয়েছে, তিনটে পার্ট আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ প্লেস। তাই নাউটাকে আমি কোথায় লিখেছি দেখো, অ্যাডভার্ব অফ টাইম, যেহেতু এটা একটা সময় বোঝাচ্ছে, এখন আমি স্কুলে যাব, এখন। এরপরে চলে এসো দুয়েরটা, হি স্যাড বিসাইড মি, সে আমার পাশে বসে আছে। কোথায় বসে আছে? আমার পাশে। তাহলে বিসাইড মানে পাশে, এই বিসাইড কি বোঝাচ্ছে? অ্যাডভার্ব অফ প্লেস। দেখো তাই অ্যাডভার্ব অফ প্লেসে লিখেছি বিসাইড অর্থাৎ পাশে। তারপরে চলে এসো তিনেরটা, হি উইল ওয়াচ এ প্লে টুমোরো, সে কালকে একটা খেলা দেখবে। তাহলে এখানে অ্যাডভার্ব কোনটা? টুমোরো, কাল। তাহলে টুমোরো কি বোঝাচ্ছে? একটা সময় বোঝাচ্ছে, তাই অ্যাডভার্ব অফ টাইমে টুমোরো দিয়েছি। চারেরটায় চলে এসো, সি ইগারলি ওয়েটেড ফর দ্য রেজাল্ট, সে আগ্রহের সাথে রেজাল্টের অপেক্ষা করছিল বা ফলাফলের অপেক্ষা করছিল। তাহলে কেমনভাবে করছিল? আগ্রহের সাথে, ইগারলি। তাই ইগারলিটা হবে অ্যাডভার্ব অফ ম্যানার, একটা রকম বা ধরন বোঝাচ্ছে, সে কীভাবে ফলাফলের অপেক্ষা করছিল, না আগ্রহের সাথে বা আগ্রহীভাবে। তারপরে চলে এসো পাঁচেরটা, দ্য ট্রেন মুভড স্লোলি আউট অফ দ্য স্টেশন, ট্রেনটা স্টেশন থেকে ধীরে ধীরে বেরিয়ে গেল। দেখো স্লোলি, ধীরে ধীরে, তাহলে এটাও রকম বা ধরন বোঝাচ্ছে, তাই এটাও হবে অ্যাডভার্ব অফ ম্যানার। তারপরেরটায় চলে এসো ছয়েরটা, উই ওন দ্য ম্যাচ ইয়েস্টারডে, আমরা গতকাল ম্যাচটা জিতেছিলাম। গতকাল জিতেছি, তাহলে একটা সময় বোঝাচ্ছে, তাহলে ইয়েস্টারডেটাও হবে অ্যাডভার্ব অফ টাইম। আর লাস্টে আছে না, আর দুটো আছে সাতেরটা, কাম হেয়ার, এখানে এসো। দেখো হেয়ার, এখানে, এখানে হেয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, তাহলে হেয়ার একটা জায়গা বোঝাচ্ছে, তাহলে হলো অ্যাডভার্ব অফ প্লেস, যেহেতু এখানে আসতে বলেছে। আর লাস্ট আটেরটা, আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, আমি এটা আনন্দের সাথে করব। তাহলে কিভাবে করব? আনন্দের সাথে। তাহলে গ্ল্যাডলি কী হবে? অ্যাডভার্ব অফ ম্যানার। তাহলে এখানে অ্যাক্টিভিটি 7A আর 7B শেষ হলো। 7Bতে উত্তরগুলো আরেকবার বলে দিই। তাহলে অ্যাডভার্ব অফ টাইম অর্থাৎ সময়ের অ্যাডভার্ব কোনগুলো? নাও, টুমোরো, ইয়েস্টারডে। অ্যাডভার্ব অফ ম্যানার মানে রকম বা ধরনের অ্যাডভার্ব কোনগুলো? ইগারলি, স্লোলি, গ্ল্যাডলি। আর অ্যাডভার্ব অফ প্লেস অর্থাৎ জায়গার অ্যাডভার্ব কোন হলো? দুটো, বিসাইড আর হেয়ার। দেখবে এখানে আমি আন্ডারলাইন করেছি আর এখানে আলাদা আলাদা করে লিখে দিয়েছি। অ্যাক্টিভিটি 7B এর পরে চলে এসো অ্যাক্টিভিটি 8। এখানে কি বলেছে? লেটস লার্ন হাউ টু পেন্ট পটস, চলো আমরা শিখি কিভাবে পাত্রতে রং করা হয়। যে মাটির পাত্র যে হয় তাতে রং কীরমভাবে করা হয় সেগুলো আমরা শিখব। বলে দেখো 5টা পয়েন্ট দেওয়া আছে। এ পট ইজ বট, প্রথম পয়েন্ট, প্রথমে একটা পাত্র কেনা হলো। দ্বিতীয় পয়েন্ট দেওয়া আছে ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, তারপর সেটাকে জল দিয়ে ধোয়া হলো। 3এরটায় আছে ইট ইজ ড্রাইড ইন দ্য সান, তারপর সেটাকে রোদে শুকানো হলো। 4এ আছে ইট ইজ পেন্টেড, তারপর সেটাতে রং করা হলো। আর 5এ আছে পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি, এবং তার তলটা যাতে চকচকে করে সেই জন্য পলিশ দেওয়া হলো বা পালিশ যেটাকে আমরা বলি। এবার কি বলেছে? নাও অ্যাড লিঙ্কার্স টু শো দ্য প্রসেস অফ পেন্টিং পটস। এবার আমাদের লিঙ্কার যোগ করে করে এইটাকেই লিখতে হবে নিয়ে যে কিভাবে একটা পাত্র তৈরি করা হয়। ইউ মে ইউজ দ্য ফলোয়িং লিঙ্কার্স, এবং আমরা নিচে দেখো যে হলুদের একটা বক্সে লিঙ্কার দেওয়া আছে সেগুলো আমরা ব্যবহার করতে পারবো। কি কি লিঙ্কার সেখানে দেওয়া আছে? অ্যাট ফার্স্ট, দেন, অ্যাট লাস্ট, নেক্সট, দেয়ার আফটার। তোমরা বুঝতেই পারছো, তাহলে আমরা অ্যাট ফার্স্ট দিয়ে শুরু করব, অ্যাট লাস্ট দিয়ে শেষ করব, আর বাকি যেগুলো আছে সেগুলো আমি ইউজ করব। দেখো আমি পাশেই লাল কালিতে পুরো উত্তরটা লিখিয়ে দিয়েছি। তাহলে প্রথমে কি শুরু করেছি? অ্যাট ফার্স্ট বলে দেখো প্রথম পয়েন্টটা লিখেছি এ পট ইজ বট, অর্থাৎ প্রথমে একটি পাত্র কেনা হলো। তারপর কোন লিঙ্কার ইউজ করেছি? দেন। প্রত্যেকটা লিঙ্কারের পরে কিন্তু দেখবে কমা দেওয়া আছে, তোমরাও কমা দেবে। দেন ইট ইজ ওয়াশড উইথ ওয়াটার, তারপর সেটাকে জলে ধোয়া হলো। দেয়ার আফটার, তারপর কি করা হলো? ইট ইজ ড্রাইড ইন দ্য সান, রোদেতে সেটাকে শোকানো হলো। এরপর কি লিঙ্কার ইউজ করেছি? নেক্সট। এরপরে কি হলো? ইট ইজ পেন্টেড, এটাকে রং করা হলো। আর লাস্টে দেখো অ্যাট লাস্ট, তাহলে শুরু করেছিলাম অ্যাট ফার্স্ট দিয়ে আর শেষ করবো অ্যাট লাস্ট দিয়ে। লাস্টে কি হলো? পলিশ ইজ অ্যাপ্লাইড টু মেক দ্য সারফেস শাইনি, যাতে তলটা চকচক করে সেই পাত্রটার, তাই তাতে পলিশ বা পালিশ লাগানো হলো। এখানে অ্যাক্টিভিটি 8 শেষ হলো। এবারে আজকের আমাদের লাস্ট অ্যাক্টিভিটি 9। এখানে একটা রাইটিং স্কিল আছে। কি বলেছে দেখো? রাইট 8 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগোর। রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশবকাল বা ছোটোবেলা নিয়ে 8টা বাক্য লিখতে হবে। হেয়ার আর সাম পয়েন্টস, নিচে কিছু পয়েন্টসও দেওয়া আছে। তো চলো পয়েন্টসগুলো পড়ে নিই, তারপরে এই পয়েন্টসের সাহায্যে আমি তোমাদের রাইটিংটা লিখিয়ে দিয়েছি, তোমরা সেটা লিখে নেবে।
প্রথম পয়েন্ট আছে বর্ন অন 8 মে 1861, 1861 সালের 8ই মে তিনি জন্মগ্রহণ করেছিলেন। ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, সাধারণ স্কুলে যেতে মানে আমরা বা তোমরা যেরকম পড়াশোনা করছো সেটা ওনার ভালো লাগতো না। ওয়াজ টট অ্যাট হোম, তাই ওনাকে ঘরেতেই পড়ানো হতো। ম্যাথামেটিক্স টিচার ওয়াজ অঘোরবাবু, ওনার অঙ্কের স্যার ছিলেন অঘোরবাবু। ইউজ টু প্লে ইন দ্য বারান্দা, তিনি বারান্দাতে খেলতেন। রোল, ওনার কী ভূমিকা ছিল না প্লেয়িং অ্যাজ এ টিচার, উনি নিজেকে স্যার মনে করতেন বা স্যার হিসেবে খেলতেন। টট দ্য রেলিং বার্ড অ্যাজ ইফ দে আর স্টুডেন্ট, আর বারান্দায় যে রেলিংগুলো ছিল সেই রেলিংগুলোকে তিনি ছাত্র ভাবতেন, তো রেলিংগুলো যেন ছাত্র আর উনি শিক্ষক হিসেবে যেন ওদের পড়াতেন, এইভাবে তিনি খেলতেন। আর লাস্ট পয়েন্ট আছে কনক্লুশন, অর্থাৎ উপসংহার, যে তোমার শেষে কি মনে হলো তুমি তাই নিয়ে লিখবে। তো এই পয়েন্টগুলোর সাহায্যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা বা ছোটোবেলা নিয়ে শৈশব নিয়ে 8টা বাক্য লিখতে হবে। তো চলো অ্যাক্টিভিটি 9-এর রাইটিংটা আমি এখানে লিখিয়ে দিয়েছি। হেডিং কি দিয়েছি দেখো, চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগোর, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের শৈশব বা ছেলেবেলা। প্রথমেই কি লিখেছি দেখো, রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ বর্ন অন 8 মে ইন 1861, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মেছিলেন 8ই মে 1861 সালে। দেখো 8ই মে যেহেতু একটা ডেট, তাই তার আগে অন প্রিপোজিশন ইউজ করেছি, আর 1861 অর্থাৎ 1861 একটা সাল, তার আগে ইন প্রিপোজিশন ইউজ করেছি। হি ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, তিনি সাধারণ এই যে স্কুলে পড়াশোনা এটাকে পছন্দ করতেন না। সো হি ওয়াজ টট অ্যাট হোম, তাই ওনাকে ঘরেতেই পড়ানো হতো, উনি স্কুলে যেতে ভালোবাসতেন না। তোমরা শুনেছো রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প, স্কুলে গিয়ে জানলার বাইরে দিয়ে দেখতো তাল গাছ, আবার কোথায় কোন পাখি উড়ছে, তারপরে মাঠেতে গরু চড়ছে, সেইগুলোর দিকে ওনার মন যেত। তো সাধারণত যে আমরা পড়াশোনা করেছি বা তোমরা করছো এই ধরনের শিক্ষা ব্যবস্থার উনি পছন্দ করতেন না, তাই ওনাকে ঘরেতেই পড়ানো হতো। হিজ ম্যাথামেটিক্স টিচার ওয়াজ অঘোরবাবু, ওনার অঙ্কের স্যারের নাম ছিল অঘোরবাবু। দেখো এটা একজনকার নাম, তাই অঘোরের এ আর বাবুর বি হচ্ছে বড় হাতের দেওয়া হয়েছে। হি ইউজ টু প্লে ইন বারান্দা, তিনি সাধারণত বারান্দায় খেলতেন বা খেলাধুলা করতেন। হি প্লেড দ্য রোল অফ এ টিচার দেয়ার, সেখানে তিনি একটি শিক্ষকের ভূমিকা পালন করতেন, মানে তিনি শিক্ষক সেজে খেলতেন, মানে তিনি যে ভূমিকাটায় খেলাধুলা করতেন সেই ভূমিকাটার নাম ছিল শিক্ষক মহাশয়। হি ইউজ টু টিচ দ্য রেলিং বার্ডস, তিনি কাকে শেখাতেন না সেই রেলিং, বারান্দার যে রেলিংগুলো আছে সেগুলোকে তিনি শেখাতেন। অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্টস, যেন তারা হচ্ছে ছাত্র, তাহলে রেলিংগুলোকে ভাবতেন ছাত্র আর নিজে একজন শিক্ষকের ভূমিকা পালন করতেন, মানে শিক্ষক সেজে তিনি তাদের শেখাতেন, সেগুলোকে শেখাতো, এইভাবেই সে খেলতো। আর লাস্টে ওনার সম্বন্ধে একটা লাইন লেখা হয়েছে, হি ওয়াজ এ ভেরি কাম অ্যান্ড ইনোসেন্ট বয় ইন হিজ চাইল্ডহুড, তিনি শৈশবে ছিলেন একজন শান্ত এবং নিষ্পাপ এক শিশু। কাম মানে হচ্ছে শান্ত আর ইনোসেন্ট মানে নিষ্পাপ, তাহলে ছোটোবেলায় তিনি খুব শান্ত নিষ্পাপ এক শিশু বা বালক ছিলেন। তো এখানেই আমাদের অ্যাক্টিভিটি 9 শেষ হলো, এবং তার সাথে সাথে এই লেসনের সমস্ত অ্যাক্টিভিটি বা এক্সারসাইজও কিন্তু আমি কমপ্লিট করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা থাকে, কোনো প্রশ্নের উত্তর নিয়ে ডাউট থাকে, তাহলে কমেন্ট সেকশানে আমাকে জানিও, আমি রিপ্লাই করে সেটা সমাধান করে দেবো। আর ভিডিওটি কেমন লাগলো সেটাও তোমরা কমেন্টে জানিও। তোমাদের এক একটা কমেন্ট আমাকে আরও মোটিভেট করে এরকম ভিডিও করার জন্য, আর তোমাদের এরকম কমেন্ট পেলে খুবই ভালো লাগে। তো সেই জন্য অবশ্যই কমেন্ট করো, এবং ভিডিওটি ভালো লাগলে তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আমি আগেই বললাম তোমাদের ক্লাস 5-এর ইংলিশ টেক্সট বইয়ের সমস্ত কিছুই তোমরা কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। প্রত্যেকটা লেসন লাইন বাই লাইন রিডিংয়ের সাথে বাংলা মানেও ব্যাখ্যা সহ পেয়ে যাবে, এবং প্রতিটা লেসনের শেষে যেখানে অ্যাক্টিভিটি বা এক্সারসাইজ আছে, প্রশ্ন উত্তর, গ্রামার, ভোকাবুলারি এবং প্রতিটা লেসনের রাইটিং স্কিল, সেগুলোও কিন্তু তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকে এখানেই শেষ করলাম, খুব শীঘ্রই দেখাবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড বাই।